ঢাকা থেকে এয়ার ইন্ডিয়ার সকল ফ্লাইট সাসপেন্ড করা হয়েছে, সকল ফ্লাইট, একটা ফ্লাইটও ওদের চলবে না ঢাকা থেকে। কেন হঠাৎ ঢাকার সঙ্গে ফ্লাইট স্থাপিত করলো এয়ার ইন্ডিয়া? এর মধ্যে কি কোনো রাজনীতি বা কূটনীতি আছে বলে মনে করেন ফরিদ? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি কৈফিয়ত দিচ্ছি যে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যেহেতু একটা জার্নিতে আছি, তো আমার এই জন্য দেরি হওয়ার কারণ আমি হোটেলে পৌঁছতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। সেই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। যেটা আপনি যে প্রশ্নটা করেছেন যে হঠাৎ করে এয়ার ইন্ডিয়া কেন তাদের ফ্লাইট স্থগিত করলো? একেকজন একেক কথা বলতেছে। যারা আমাদের দেশে এই মুহূর্তে ক্ষমতায়, তারা এক ধরনের কথা বলতেছে, নিউজ আসছে আরেক ধরনের। আমার ধারণা যে এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইট স্থগিত, এটা একটা মেসেজ। সেটা যেকোনো কারণেই ঘটুক, এটা একটা মেসেজ। সামনে আরো অনেক কিছু স্থগিত হয়ে যেতে পারে। যদি শুধু এয়ার ইন্ডিয়া না, এরকম যদি তারা এয়ারে পরিবহনটা স্থগিত করে দেয় বা আ সীমান্তে পরিবহন স্থগিত করে দেয়, তাহলে কিন্তু আমাদের কপালে খুব খারাপই রয়েছে। আমার ভাবির পোলারা, ভাবির মাইয়ারা, ভাবিরা, ভাইয়েরা, চাচা, খালু, মামা, ভাইস্তা, ভাগিনারা যতই নাচন কুদন দেখাক, ভারত যদি তার সীমান্ত, আকাশপথ এই ধরনের আস্তে আস্তে বন্ধ করতে থাকে, তাহলে আমাদের বিপদ আসন্ন, কোনো সন্দেহ নাই। এবং সেই বিপদ থেকে আমরা সহজে উঠে আসতে পারবো না। সমস্যা হচ্ছে যে এর জন্য আমরা ভুক্তভোগী হব। আপনার যে ইউটিউবের নাম দিয়েছেন শিরোনাম, সেই আমজনতারা ভুক্তভোগী হবে। তাদের খুব কষ্ট হয়ে যাবে জীবনযাপন করার জন্য। কিন্তু এই দেশের মানুষের যারা ক্ষমতায় আসে, যারা ক্ষমতায় দাসখত দিয়ে আসে, তাদের তো সেই চিন্তা নাই। জনগণের কি হলো তাতে তাদের জানার দরকার নাই। তাদের দরকার হলো ক্ষমতা। তোরা যে যা করিস ভাই, আমার সোনার হরিণ চাই। সেই মতবাদে তাদের ক্ষমতা দরকার। সেই জন্য এয়ার ইন্ডিয়া চালু থাকলো, তখন তারা পাকিস্তান এয়ার চালু করবে এই আশা করতে পারে। পাকিস্তান থেকে এখন পানিতে জাহাজ আসে, আসমানে জাহাজ আসলে আর সমস্যা কি? পাকিস্তানের এয়ারে যদি পাখির খাবারের নামে যদি বিবিজ আসতে পারে, ড্রাগ আসতে পারে, আবার সেই দেশের লোক এই দেশে আইসা মাদক বিরোধী চুক্তি করে, এগুলো হাস্যকর ঘটনা ঘটতে থাকবে দেখেন। কিন্তু এটা একটা বিপজ্জনক সিম্পটম যে এয়ার ইন্ডিয়া তাদের ফ্লাইট স্থগিত করেছে। জি। জি ফরিদ ভাই, ফরিদ ভাই, উম, এর চেয়েও আহ, আরো জটিল কিছু বিষয় রয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে, সর্বশেষ লেটেস্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমা বঙ্গোপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ অবাধে ঢুকতে পারবে, এই ধরনের একটা চুক্তি অলরেডি হয়ে গেছে। এটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের চীন এবং ভারতকে ধরার জন্যই বঙ্গোপসাগরে তারা নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে? আপনার কি মনে হয় ফরিদ ভাই? ধন্যবাদ আপনাকে আবারও। বাংলাদেশের মানুষ আবার পৃথিবীর সকল দেশের গোলামি, এমনকি পাকিস্তানের, তুরস্কের, যেকোনো দেশের, আমেরিকার তো বটে গোলামি মানতে রাজি আছে। কিন্তু ভারতের সাথে বন্ধুত্ব করতেও তারা রাজি না। সেই রাগে, গোসায়, ক্ষোভে, আসল ক্ষোভ হচ্ছে ভারত ৭১-এ মুক্তিযুদ্ধে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করায়, বাংলাদেশের সৃষ্টিতে, বাংলাদেশের জন্মে সহযোগিতা করেছিল। তাই তারা ভারতের উপরে খুব ক্ষুব্ধ। যারা ক্ষুব্ধ, যারা পেয়ারা পাকিস্তানি, যাদের হৃদয় ভেঙে খান হয়ে গেছিল ৭১-এ, তাদের যারা উত্তরসূরি, তারা তো ভারতের সাথে বন্ধুত্ব মানতেও রাজি না। কিন্তু আমেরিকা, পাকিস্তান, তুরস্ক এদের সাথে তারা দাসত্বে তাদের কোনো আপত্তি নাই। এই ব্যাপারে চামড়া নাই অথবা চর্ম নাই, পিঠ তো বলেই দিয়েছে যে বন্দর, জায়গা ভারত ছাড়া পৃথিবীর যাহাকে ইচ্ছা তাহাকে দিয়ে দেখ, তাদের কোনো আপত্তি নেই। আপনি দেখতেছেন যে ১২ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের ভিতর ঢুকিয়ে দিয়েছে। টু শব্দটি করে না, সেখানে ওয়েলকাম জানাইলো। লাল গালিচা সংবর্ধনা, কেউ জায়নামাজ নিয়ে সংবর্ধনা জানাইলো। এতে তাদের আপত্তি নাই। তাদের কোনো তাদের কোনো আ জোশ বার্মার বিরুদ্ধে আসে নাই। কিন্তু ভারতে যদি এই সীমান্তে গরু চোর, মুরগি চোর, ভেড়া চোর, পাড়া চোর, শাড়ি চোর, ফেনসিডিল আনার লোকজন কেউ কিছু করে, তাহলে এদের জজবা জেগে ওঠে। আপনারা দেখেছেন, আমরাও দেখলাম। ভারত দখল করে ফেলতেছে। কিন্তু ১৫ লক্ষ পাঠিয়ে দিয়েছে, সমস্যা নেই।
এই দেশে শুভেন্দু অধিকারী ক্ষমতায় হওয়ার পরে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির উত্থানের পরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হাউকাউ শুরু করে দিল, ঘাউ শুরু করে দিল। এই দেশের মোল্লা, মিলিটারি, তারপর রিক্শাওয়ালা সহ, লিল্লাখর সহ চিৎকার চেঁচামেচি শুরু করলো। একটাও পাঠাইতে পারবে না। কিন্তু বার্মা ১৬ লাখ পাঠাইছে, সমস্যা নাই। গত কয়েক মাস আবার ১.৫ লাখ আছে, তাতেও সমস্যা। কিন্তু কালকে যদি ভারত ১৫,০০০ পুশব্যাক করে, তাহলে দেখবেন পৃথিবী উল্টে যাবে, কিয়ামত হয়ে যাবে, ময়দান জেহাদের যুদ্ধের ময়দান হয়ে যাবে। কিন্তু এতে ভারত হলে এদের সমস্ত শুধু সমস্যাটা যে ভারত নেই। আমেরিকাতে তারা দিবেই। তারা তো আমেরিকার সাথে মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছে। তাদের এই চুক্তি তো করতেই হবে। দেশের ১২টা বাজুক, ১৩টা বাজুক, ২৪টা বাজুক, তাদের তো যায় আসে না। আপনি ৳১.৫ জিনিস ৳৩ কম কিনবেন, সমস্যা নাই। আপনি বাংলাদেশের মানুষ বাংলাদেশের আন্ডাই কিনা খাইতে পারে না, সেটার মুড়িতে কুলায় না, তখন ভারত থেকে আমদানি করে সস্তা করার জন্যে। সেই আন্ডা আপনি আমেরিকা থেকে এনে খাবেন। ওরে বাবারে বাবা! আমরা আমেরিকার আন্ডাখোর হয়ে যাব। উম বার্মার ইয়াবাখোর হবে, বাংলাদেশের বাঙ্গুরা তৌহিদি জনতা, ভারতের ফেনসিডিলখোর হবে, আর আমেরিকার আন্ডাখোর হবে। এবং অদ্ভুত ব্যাপার, সেই চুক্তিতে আবার মুরগির নাড়ি ভরিয়ে আপনাকে আনতে হবে। অদ্ভুত একটা চুক্তি আমাদের সাথে। কোন দেশের সাথে কি করবেন না করবেন, মানে বইয়ের উপরে মানে যাই হোক ওই ভাষাও আনতে ফরিদ চাই ভাই, না। আপনার তো সাউন্ডটা একটু কম হচ্ছে মনে হয়। জি, জি, জি। কমে গেছে। যেটা বলতেছিলাম যে আমেরিকা, আমেরিকা যদি আপনাকে আমেরিকার গোলামিতেই বাংলাদেশের মানুষের কোন আপত্তি নেই। কারণ এদের যত রাগ ভারতের উপরে, কালকে যদি বাংলাদেশে আফ্রিকার সুদানের লোক এসে দখল করে সমস্যা নাই। কারণ ভারতের বার্মার মতো দেশ আমাদের কত কিছু করতেছে, কারো কোনো আপত্তি নেই, চেঁচামেচি নাই। এরা আর আপনি যেটা বললেন, এই গোলামি চুক্তিতে কার সমস্যা? প্রথমত বাংলাদেশের সর্বনাশ হয়ে যাবে। কারণ এটা হবে যুদ্ধের ক্ষেত্র, ময়দান। তাই আমাদের সর্বনাশ হয়ে যাবে। আর যেটা বললেন ভারত এবং চায়নার সমস্যা হবে কিনা? অবশ্যই সমস্যা হবে। ভারত আর চায়না এটাকে ভালো দৃষ্টিতে দেখবে না। কোন অবস্থাতেই এই চুক্তিকে তারা পজিটিভ দৃষ্টিতে দেখবে না। চায়না যতই আমেরিকার সাথে চুক্তি করুক, কিছুদিন আগে ট্রাম্প এসে ঘুরে গেলেন বেইজিং এ। কিন্তু আমরা দেখলাম তার মাত্র ১.৫ ঘন্টা ওয়াশিংটনে পৌঁছার ১.৫ ঘন্টার পরেই আমরা দেখলাম যে ৫,০০০ আমেরিকান সৈন্য ঢুকে গেল ইরানে। তো চীনের সাথে যে তাদের যে পীড়িতি, শেখ হাসিনা যে কথাটা বলেছিলেন, তিনি তো সত্য বলেছিলেন। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার আগেই বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের ভূমি, বাংলাদেশের বন্দর, বাংলাদেশের আকাশপথ, এগুলো কোনো দেশ, এমনকি বলেছেন সাদা চামড়ার দেশ। তিনি দেশের নাম নেননি, কূটনৈতিক ভাষায় বলেছেন। তারপরে বলেছেন যে একটি সাদা চামড়ার দেশ বাংলাদেশের ভিতরে একটি দেশ বানাতে চায়। দেখলাম এখন তার কথাই সত্যি। সত্যি কথা বলতে গিয়ে শেখ হাসিনা যখন ১ম এগুলো বলতেন ক্ষমতায় থাকতে, কিছুটা কেউ মনে করেছে যে এটা বোধহয় একটা রাজনৈতিক প্রোপাগান্ডা। মানে তার ক্ষমতাকে টিকিয়ে থাকার জন্য। কিন্তু দেখা যাচ্ছে না, শেখ হাসিনা যা বলেছেন সবগুলোই সত্যি। এখন সব সত্যে পরিণত হয়েছে। আমরা দেখলাম যে বর্তমান তথাকথিত এই মুসলেকা সরকারের মুসলেকা পররাষ্ট্রমন্ত্রী বলেছে চুক্তিটা জামাত, বিএনপি সহ সবাই স্বাক্ষর করে এসেছে। এবং সেটা আবার রিপিট করেছেন আমাদের খরিদা আক্তার নামের একজন সাবেক উপদেষ্টি। তিনি নিজেও সেটা বলেছেন। বোঝা গেল যে এই যে তথাকথিত রিজিম চেঞ্জ, এটা যে আসলে একটা বদমাইশি, বাটপারি। আর এই বিপ্লব, তথাকথিত বিপ্লব, আমরা যখন এটাকে তথাকথিত বিপ্লব বলতাম, তথাকথিত মেধাবীদের বিপ্লব বলতাম এবং জুলাই সন্ত্রাসীদের বিপ্লব বলতাম, বাংলাদেশের কিছু লোক চেঁচামেচি শুরু করে দিত এবং দিয়েছিল। এমনকি এই আওয়ামী লীগ সরকারেরও কিছু মানুষ তাদের পক্ষে ছিল। অবিশ্বাস্য হলো। এখন কি প্রমাণ হচ্ছে যে আসলে এটা ছিল একটা রিজিম চেঞ্জ এর একটা বদমাইশি, বাটপারি। আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করার কারণে, উচ্ছেদ করার কারণ, একমাত্র কারণ আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করতে হবে। ২য় কারণ, এখানে তাদের ভূমি দরকার, বন্দর দরকার, আকাশপথ দরকার। এবং যেটা আমি বলেছি যে ধীরে প্রকাশিত হচ্ছে আসলে শেখ হাসিনা রিজিম হটানো হয়েছে শুধুমাত্র শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য নয়, ভারতকে বিব্রত এবং ভারতকে হুমকির মধ্যে ফেলার জন্যই এই সরকার উচ্ছেদ হয়েছে। শুধু তাই না, এখন দেখা যাচ্ছে যে এই সরকারকে উচ্ছেদ শুধুমাত্র ভারত মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে উচ্ছেদই ছিল না, শুধুমাত্র ভারতকে হুমকির মুখে ফেলা নয়। এখন দেখা যাচ্ছে যে আসলে এই সরকারকে উচ্ছেদ করার উদ্দেশ্য ছিল চায়নাকেও ঝুঁকিপূর্ণ স্থানে নিয়ে যাওয়া। আসলে এই দেশে যখন আমেরিকা এখানে ঘাঁটি করবে, সৈন্য নামবে, তখন এই দেশের যুদ্ধটা অনিবার্য হয়ে উঠবে। আমরা দেখেছি আজ পর্যন্ত
যত যে জায়গায় ঘাঁটি হয়েছে সেখান থেকে কোনো না কোনো কিছু ঘটেছে। অথবা সেখানে আক্রান্ত হয়েছে, আক্রমণ করেছে। আমরা দেখেছি। আমরা সেটা কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইনে আমরা দেখলাম, জর্ডানে আমরা দেখলাম যে ইরান সেখানে আক্রমণ করেছে। এখন আমার কাছে হাসি আসে এই যে যারা কিছুদিন আগে স্লোগান দিল যে, "মার্কিনিরা খুব খারাপ, মার্কিনিরা ভালো না।" হ্যাঁ, আপনি ঠিকই লিখেছেন। আজকে আমাকে কিছুটা দুর্বল না, কিছুটা না অনেক দুর্বল লাগছে। আমি জার্নিতে আছি। খুবই ব্যস্ত আছি বিভিন্ন কারণে। ক্লান্ত, পরিশ্রান্ত। আপনি ঠিকই বলেছেন প্রিয় দর্শক। আ আর আপনাকে যেটা বলতেছিলাম যে এই দেশে আমেরিকা এইখানে এসেছে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে। এবং এতে অবশ্যই বাংলাদেশ হয়ে যাবে শিলপাটায় ডলাডলি মরিচের কর্মশালা। আমরা মরিচ হয়ে যাবে। এইখানে ত্রিশক্তি ভারত, চায়না এবং আমেরিকা। এই ত্রিশক্তির এখন দ্বন্দ্ব শুরু হবে। আর আপনি নিশ্চিত থাকুন যখন রাশিয়াতে আফগানিস্তানে যখন আমেরিকা, তালেবান ফাইট হতো তখনই আমরা বলেছিলাম যে এই যুদ্ধ যখন স্থগিত হবে বা পোস্টপন্ড হবে বা বন্ধ হয়ে যাবে, তখন এই যুদ্ধটা দক্ষিণ এশিয়ার একেবারে সরাসরি বাংলাদেশে এসে পৌঁছবে। এত তাড়াতাড়ি এসে পৌঁছে যাবে আমরা জানতাম না। এখন বাংলাদেশের জেহাদি মুসলমানদের আর চেতনা, এখন যারা কথায়, কথায় বলতো যে আমেরিকা খুব খারাপ, খুব খারাপ। কিন্তু বাংলাদেশে হঠাৎ করে আমেরিকা বামপন্থীদের জন্য ভালো হয়ে গেছে। মৌলবীদের জন্য তো আরো ভালো হয়ে গেছে। মানে বেজায় প্রীতি এখন। এখন বামপন্থীদের মিছিল দেখলাম না। আপনি কি দেখেছেন যে বামপন্থীরা মার্কিন বাহিনী আসবে বা তাদের ঘাঁটি দিয়েছে এর জন্য মিছিল করতে? মিছিল একটু লোক দেখানো ২-১ টা মিছিল করে। মৌলবীদের কোনো মিছিল আমরা দেখতেছি না। যাও করে ২-১ টা তাদের ব্যানার আলাদা। দেখবেন সেখানে জামাতও নাই, সেখানে বিএনপি নাই। এখন কারো চেতনা আর জাগে না। জাগবেও না। এদের সকল চেতনা জাগে কেবল ভারত শব্দ আসলে আর ইসরাইল শব্দ আসলে। দেখবেন যেইদিন এইখানে যুদ্ধটা লেগে যাবে, সেইদিনও কি বলবে জানেন? যে এর জন্য ভারত দায়ী। আমেরিকাকে যে ঘাঁটি দিল, আমেরিকাকে বন্দর দিল, এটা কেউ আর তখন বলবে না। যদি কোন কারণে যুদ্ধ লাগে, লাগবে তো বটেই। লাগবে তো বটেই। তখন বলবে এর জন্য ভারত দায়ী। কারণ বাংলাদেশে একটা সুবিধা আছে আপনার। ঘটনা যাই ঘটুক, যেটা আমি মাঝে মধ্যে বলে থাকি যে ইভেন মক্কায় যদি ঠাড়া পড়ে, বাংলাদেশের মানুষকে যদি বলেন এর জন্য ভারত দায়ী বিশ্বাস করে। ইরাকে যদি ভূমিকম্প হয়, আপনি যদি বাংলাদেশে বলেন এর জন্য ভারত দায়ী, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। এরকম বিশ্বাস করার জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে। তবে আমাদের জন্য বিপজ্জনক কথা হলো যে আমেরিকা বা যেকোনো বিদেশি সৈন্য এখানে ঘাঁটি দেওয়া মানে আমাদের বিপদ সামনে একেবারে চূড়ান্ত হয়ে গেছে। এদের কথা হইলো বাংলাদেশ গোল্লায় যাক, এদের তো যায় আসে না। কারণ এরা বাংলাদেশ চায়নি। বাংলাদেশ যত ধ্বংস হবে, তারা যে পাকিস্তান চেয়েছিল বাংলাদেশ চায় না, এটা তো স্পষ্টভাবে তুলে ধরতে পারবে। বলে এই যে দেখো, এই জন্য আমরা বাংলাদেশ চাইনি। পেয়ারা পাকিস্তান থাকতে চাইছিলাম। কিন্তু পেয়ারা পাকিস্তান থাকতে গেলে যে কপালে কি হবে, কি হতো আর এখন কি হবে আপনি দেখতে পারবেন। খুব শীঘ্রই আমরা একটা আজ না হোক কাল, কাল না হোক পরশু সেটা ১ বছর হইতে পারে, ২ বছর হইতে পারে, ১০ বছর হইতে পারে, ৫ বছর হইতে পারে। ৫ বছর ১০ বছর তো লাগবেই না। ২ থেকে ৫ বছরের মধ্যে বাংলাদেশে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠতেছে। আর ওই যে আরেকটা জিনিস জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে এই বাংলাদেশটাকে সাদা চামড়ার লোকেরা একটা দেশ বানাতে চায়। সেই কথাটা সত্যি হতে যাচ্ছে। তার মানে আমরা অদূর ভবিষ্যতে চিটাগাংটা নিয়ে রাশিয়া এর মধ্যে কিছুদিনের মধ্যে এন্ট্রি ঘটবে রাশিয়ার। কারণ কি? কারণ অলরেডি রাশিয়ান সৈন্য কিন্তু ভারতে অবস্থান করতেছে। আপনি জানেন ৩ থেকে ৪,০০০ সৈন্য অলরেডি চলে আসছে। এখন বিষয়টা কি দাঁড়ালো? মানে ওইখানে রাশিয়া, এইখানে আমেরিকা। মাঝখানে আছে চায়না। মানে কি ঘটবে আমাদের দেশে? কি কপালে আছে আপনি সিরিয়াতে দেখেছেন কি ঘটেছে? বাংলাদেশের মানুষের সুখে খাইতে ভূতে কিলাইছে। এই ভূতে কিলানের কারণে এরা এত লাফালাফি কোদাকুদি করেছে। শেখ হাসিনার সরকার ভালো না। আচ্ছা ধরলাম শেখ হাসিনা তাদের ভাষায় কমরেড মইনুদ্দিন খান বাদলের ভাষায় যদি বলি, ধরে নিলাম শেখ হাসিনার সরকার ভালো না। তোমরা কি করতেছ? তোমরা তো পুরো একটা দেশকে দাসখত দিয়ে পুরো অন্য একটা দেশে সৈনিক ঢুকাই দিলে। দেখবেন এর পক্ষে ফতোয়া দিয়ে দিবে। মৌলবীরা আছে না আমাদের বাংলাদেশে সিংকু বামেরা ফতোয়া দিবে সাম্রাজ্যবাদ খুব খারাপ তবে বাংলাদেশে আমেরিকান সাম্রাজ্যবাদ ভালো। ঠিক যেমন সারা